জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় সাক্ষ্য দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক হাসনাত আব্দুল্লাহ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেলে সাক্ষ্য দেন তিনি। এর আগে ২১তম সাক্ষীর জবানবন্দি গ্রহণ করে ট্রাইব্যুনাল। প্রসিকিউশন বলছে, হাসনাতের জবানবন্দির পর সাক্ষ্য দেবেন তদন্ত কর্মকর্তা। এরপর মামলার সাক্ষ্য গ্রহণ অধ্যায় শেষ হবে। মামলায় ৩০ আসামির মধ্যে গ্রেফতার ৬ জনকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। এদিকে ট্রাইব্যুনাল ১-এ আওয়ামী লীগের শাসনামলে জেআইসি সেলে ২৬ জনকে গুম করে নির্যাতনের মামলায় শেখ হাসিনা সহ ১৩ জনের শুনানি শুরু হয়েছে। ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে গ্রেফতার ৩ সেনা কর্মকর্তাকে। রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিভাবে আমাদের বক্তব্য খণ্ডিতাংশ এবং আংশিকভাবে প্রচার করে আন্দোলন প্রত্যাহারের যে নাটক মঞ্চস্থ করেছিল সে বিষয়ে সেখানে কথা বলেছি। মিটিং করাতে ব্যর্থ হয়ে আমাদেরকে মৎস্য ভবনের সামনে সেফ হাউসে মৎস্য ভবন এবং আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মাঝে একটা ঘর আছে, বাইরে থেকে সেটাকে পরিত্যক্ত মনে হয়, বাইরে থেকে মনে হয় যে এটা পরিত্যক্ত, কিন্তু ভিতরে আধুনিক ব্যবস্থাপনা সবই রয়েছে, যেটাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের ভাষায়, এজেন্সির ভাষায় যেটাকে সেফ হাউস নামে ডাকা হয়। সেখানে আমাদের সারা রাত ভোর ব্যাপী আমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়, সারা দিন ব্যাপী আমাদেরকে নির্যাতন করা হয়। সেদিন জুম্মার নামাজ ছিল, আমাদেরকে নামাজ পড়তে পর্যন্ত দেওয়া হয়নি। এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী আফজাল হোসেন। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছে তার কাছে। হাসনাত আব্দুল্লাহর সাক্ষ্য গ্রহণ কিন্তু শেষ হয়নি, এখন বিরতি চলছে। ২:৩০টার দিকে আবারও সাক্ষ্য গ্রহণ শুরু হবে এবং হাসনাত আব্দুল্লাহ কিছুক্ষণ আগেই গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন এবং তিনি সাক্ষ্যে কী বলেছেন তার প্রেক্ষাপট তুলে ধরেছেন এবং কোটা সংস্কার আন্দোলনের যে প্রেক্ষাপট তিনি সেটি তুলে ধরেছেন। তাকে কিভাবে বাসা থেকে তুলে নিয়ে গিয়ে মৎস্য ভবন এবং আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের ঠিক ওই এলাকাতে একটি বাসায় নিয়ে গিয়ে আটকে রেখে নির্যাতন করা হয়েছে, কর্মসূচি প্রত্যাহারের চাপ দেওয়া হয়েছে এবং একটি বিবৃতি লিখিয়ে নিয়ে তাদের মাধ্যমে রেকর্ড করে সেই বিবৃতিটিকে কিভাবে পরিবর্তন করা হয়েছে, কিভাবে গণমাধ্যমকে ব্যবহার করে তাদেরকে ভিলেন বানানোর চেষ্টা করা হয়েছে, এই সামগ্রিক বিষয়গুলোই তিনি হাসনাত আব্দুল্লাহ তার সাক্ষ্যে উল্লেখ করেছেন এবং গণমাধ্যম কর্মীদের নানা প্রশ্নের জবাব দিয়েছেন। এবং তিনি বলেছেন যে শেখ হাসিনার সরকার সেনাবাহিনী, বিচার প্রশাসন এবং মিডিয়াকে নিয়ন্ত্রণ করেই ক্ষমতাকে দীর্ঘায়িত করার চেষ্টা করেছে এবং সেই সংস্কৃতি বা সেই প্রক্রিয়া এখনও অব্যাহত রয়েছে। যারা আগামীতে ক্ষমতায় যেতে চান তারাও সেই নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার মাধ্যমেই তারা ক্ষমতায় যেতে চাচ্ছেন, এমনটি তিনি অভিযোগ করেছেন। এবং যেহেতু হাসনাত আব্দুল্লাহ এনসিপির একজন নেতা এবং তিনি বলেছেন তারা জনগণের উপর ভরসা রেখেই আগামীতে ক্ষমতা যেতে চান, ভারতের সমর্থন বা তিনি অ্যাজ ইট ইজভাবে যেটি বলেছেন যে ভারতের কনসেন্ট নিয়ে এনসিপি ক্ষমতায় যেতে চায় না। এখন বিরতি চলছে, বিরতির পরে আবার তার অবশিষ্ট সাক্ষ্য গ্রহণ শুরু হবে এবং সাক্ষ্য গ্রহণ শেষ হলে তাকে জেরা করবেন আসামিপক্ষ এবং স্টেট ডিফেন্সের আইনজীবীরা। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ গুমের এক মামলায় অর্থাৎ ডিজিএফআই নিয়ন্ত্রণাধীন জেআইসি সেলে নিয়ে গিয়ে আটকে রেখে গুম করার যে মামলায়, সেই মামলায় আসামি পক্ষের যে শুনানি সেটি কিন্তু এখনও চলছে, শেষ হয়নি। অর্থাৎ এই মামলায় যে ১৩ জন আসামি রয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার নিরাপত্তা উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকী সহ ১৩ জন আসামি রয়েছেন। এর মধ্যে ৩ জন আসামি গ্রেফতার রয়েছেন। সেই ৩ জন গ্রেফতার আসামির পক্ষেই তার আইনজীবীরা শুনানি করেছেন এবং তারা যেটি বারবার বলার চেষ্টা করেছেন যে সেনা তদন্তে অর্থাৎ সেনাবাহিনীর তদন্ত আদালতে ৮ জনকে দোষী সাব্যস্ত করা হয়েছিল, এর মধ্যে ৬ জনকে এই মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে, ২ জনকে অন্তর্ভুক্ত করা হয় নাই। সেই কারণে প্রসিকিউশন যে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে সেই অভিযোগটি ত্রুটিপূর্ণ এই বলেই তাদের আসামিদের পক্ষে তারা যুক্তি তুলে ধরছেন এবং তাদেরকে এই মামলা থেকে অব্যাহতির আবেদন তারা জানিয়েছেন। তো প্রসিকিউশন থেকে তাদের বিরুদ্ধে অর্থাৎ ১৩ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের একটি আদেশ চেয়েছে, সেটির শুনানি চলছে। কিছুক্ষণের মধ্যে শেষ হলে আমরা আপডেট দিতে পারবো। এই ছিল ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সবশেষ খবর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী আফজাল হোসেন।